আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যে নোটিশ পেয়ে অবগত হয়েছে যে সেঙ্গুইন একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের যে সকল বিষয়ভিত্তিক শিক্ষক যারা আছেন তারা বিভিন্ন বিষয়ের উপরে দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে বই আছে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ে বিভিন্ন অধ্যায়ের উপরে বিভিন্ন প্রকারের সিরিজ আকারে ক্লাস দেওয়ার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অলরেডি কর্তৃপক্ষের মাধ্যমে। তো সেই ধারাকে লক্ষ্য রেখে আজকে এই প্রথম ক্লাসটা আমি নিচ্ছি, বাংলা ক্লাস। আজকে আমরা একাদশ, দ্বাদশ শ্রেণীর সবচেয়ে কঠিন কবিতা বলা যায়, তোমাদের তো কঠিন কবিতা দুটো আছে। যারা 25 ব্যাচ আছো এইচএসসি তাদের জন্য কঠিন কবিতা হচ্ছে একটা, আর যারা 26 ব্যাচ আছো তাদের কঠিন কবিতা দুইটা। আচ্ছা, তো বিদ্রোহী এবং বিভীষণের প্রতি মেঘনাদ এই দুটো যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো খুবই ডিপ মিনিং এবং এক একটা শব্দের ব্যবহার সচরাচর আমরা করি না, যার কারণে আমাদের শিক্ষার্থীরা এই সকল কবিতা পড়তে গিয়ে তাদের মনে হয় যেন তারা একটু তালগোল পাকিয়ে ফেলে। কিন্তু আসলে বিশ্বাস করো, এই সকল যে শব্দগুলো আছে এগুলো যদি তুমি বুঝতে পারো বা উপলব্ধি করতে পারো, কবিতার রসটাকে তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারবা এবং কবিতার যে ডিপ একটা মিনিং আছে সেটাও তুমি উপলব্ধি করতে পারবে ইনশাআল্লাহ। তো সে ধারাবাহিকতা লক্ষ্য রেখে আজকে এই ক্লাসটুকু আজকে আমরা অলরেডি দেখতে পারছো তোমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরো ক্লাসটা আমরা আসলে একটা ক্লাসের মধ্যে একবারে দেওয়া সম্ভব না, সিরিজ আকারে খণ্ড খণ্ড করে বিভক্ত করে আমরা দিব, যেহেতু কবিতাটা খুব বড়। আচ্ছা, আর কথা না বলি আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাই ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে একটা আত্মজাগরণমূলক কবিতা। তবে আত্মজাগরণমূলক কি প্রশ্ন আসতে পারে? আত্মজাগরণ মানে হচ্ছে নিজেকে জাগ্রত করা, অর্থাৎ বাঙালিরা এই উপমহাদেশে বসবাস করার পর থেকেই এই দেশের উপরে বিভিন্ন প্রকার জাতির একটা যে লোলুপ দৃষ্টি সেটা এদেশের মানুষের উপর পড়েছিল, এদেশের প্রাকৃতিক যে সম্পদ ছিল সে সম্পদের উপরে পড়েছিল। তাহলে এই যে সম্পদগুলোকে বহিরের দেশের অর্থাৎ বাইরের দেশের শাসকরা কী করতো, নিয়ে যাওয়ার জন্য একটা তারা আক্রমণ করতো আমাদের উপরে। এরকম বিভিন্ন প্রকার আক্রমণের কথা আমরা ইতিহাসে দেখতে পাই। ঠিক একইভাবে আক্রমণ করতে 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 একটা হাজার হাজার বছর পার হয়ে এসে 1947-এর আগ পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশরা যাওয়ার আগ পর্যন্ত ব্রিটিশরা প্রায় 190 বছর আমাদেরকে শাসন করেছিল। 1947-এর আগ পর্যন্ত ব্রিটিশরা প্রায় 190 বছর আমাদের শাসন করেছিল। তাহলে এই যে একটা শাসনের মধ্য দিয়ে তারা আমাদেরকে তাদের মানসিক দাস, শারীরিক দাসে পরিণত করেছিল, কবি বলছেন এই মানসিক দাসত্ব থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের এই জাতির কোনো কালেই উন্নতি সম্ভব হবে না। একসময় এই ভারতবর্ষ, এই উপমহাদেশের মানুষ ছিল সভ্যতার বিকাশের অগ্রদূত। আমরা পৃথিবীর সভ্যতা শিখাতাম, কিন্তু আজ সেই পশ্চিমা সভ্যতা আমাদেরকে সভ্যতা শিখাচ্ছে। আচ্ছা, তো একসময় আমাদের এই ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ ছিল সেটা তারা অনেক প্রকারে নিয়ে চলে গিয়েছে, যার কারণে আমরা এখন দারিদ্র্য সীমার প্রায় শেষ অংশে অবস্থান করছি। তো নজরুল এই জিনিসটাই বলেছেন যে কি, তুমি যদি নিজেকে আত্মজাগ্রত করতে না পারো, নিজের অন্তরকে যদি জাগ্রত করতে না পারো, অন্তর দিক থেকে, মানসিক দিক থেকে তুমি যদি দাসত্বমুক্ত না হও, তাহলে তুমি কোনো কালেই কী করতে পারবে না, স্বাধীনতা অর্জন করতে পারবে না। ঠিক এই বিষয়টাকে লক্ষ্য রেখে নজরুল বিদ্রোহী কবিতাটা রচনা করেছিল। তার মূল বিষয়টা হচ্ছে আত্মজাগরণমূলক কবিতা। আচ্ছা, এই কবিতায় নজরুল কী বলেছেন একটু দেখি আমরা। এই কবিতায় নজরুল বিদ্রোহ করেছেন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। ঔপনিবেশিক শক্তি মানে ওই যে 190 বছরের ইংরেজ যে আমল আছে সেটাকে ঔপনিবেশিক আমল বলা হয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কি, ব্রিটিশদের একটা নিয়ম ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। তারা এই উপমহাদেশের মধ্যে হিন্দু মুসলিম যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে ছিল, এই সম্প্রীতির মধ্যে তারা নানাভাবে আমাদেরকে তারা বিভিন্ন সময় উস্কে দিত এবং রায়ট যেটাকে বলে ধর্মযুদ্ধ তারা লাগিয়ে দিত। তাহলে এই যে সাম্প্রদায়িক শক্তি যা কাজ করতেছে, এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নজরুল বিদ্রোহ ঘোষণা করেছেন। এরপরে শৃঙ্খলপরা আমিত্বের বিরুদ্ধে, অর্থাৎ আমার যে মানসিকভাবে আমি যে ব্রিটিশদের গোলাম হয়ে আছি, এই মানসিকতা থেকে উঠে আসার জন্যই নজরুল বিদ্রোহ ঘোষণা করেছেন সেই বেনিয়াদি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে। আচ্ছা, এরপরে এই কবিতার বিষয়বস্তু কি? ব্রিটিশ শাসিত, একটু ভুল হয়েছে, ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে। পরাধীন কেন? কারণ 190 বছর ধরে তারা আমাদেরকে শাসন করেছে, আমরা স্বাধীন ছিলাম, আমরা অপরের অধীন ছিলাম, তাই আমরা পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্তার
বহিঃপ্রকাশ। অর্থাৎ প্রত্যেকটা মানুষ চিন্তা করে সে স্বাধীনভাবে বাঁচবে, প্রত্যেকটা মানুষ চিন্তা করে সে স্বাধীনভাবে চিন্তা করবে। এই যে স্বাধীনভাবে চিন্তা করা, স্বাধীনভাবে বাঁচার যে একটা মানে ইচ্ছা সে পোষণ করে, এই পোষণটুকুতে, এই ইচ্ছাটুকুতে বাগড়া দিয়ে বাধা সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সে 190 বছরের ব্রিটিশ শাসন। তাই কবি এই প্রতিবাদী সত্তা, অর্থাৎ আমার বিরুদ্ধে আগুনের যে একটি স্ফুলিঙ্গ আছে, আমি মুক্তভাবে বসবাস করব, আমি স্বাধীনভাবে চিন্তা করব, স্বাধীনভাবে আমি আমার পরিবার নিয়ে এদেশে বসবাস করব, আমার দেশের মাটিতে বসবাস করব, এই যে একটি স্ফুলিঙ্গ, এই স্ফুলিঙ্গকে কবি একটা বিশাল অগ্নিকাণ্ডে রূপ দিতে চেয়েছেন। আচ্ছা, তোমরা জানো প্রত্যেকটা কবিতায় একটা নির্দিষ্ট পরিমাণে ছন্দ থাকে, ঠিক একইভাবে। আচ্ছা, তোমরা একটু ইয়া করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আশা করে নেওয়া হয়েছে, আমি একটু মুছে দিই। তোমরা জানো প্রত্যেকটা কবিতার মধ্যে একটা ছন্দ থাকে, কিছু কিছু কবিতা মাত্রাবৃত্ত, কোনোটা অক্ষরবৃত্ত, কোনোটা গদ্য ছন্দ। ঠিক একইভাবে বিদ্রোহী কবিতাটাও একটা ছন্দে রচিত। বিদ্রোহী কবিতা ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। বিদ্রোহী কবিতা অ্যাডমিশন এবং এইচএসসিতে প্রায় সময় কোয়েশ্চেন আসে, এইচএসসিতে খুব কম পরিমাণে আসে, অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে। বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত, তাহলে কোনটা লিখবা? মাত্রাবৃত্ত যেটা আছে সেটা লিখবা। এরপরে প্রশ্ন আসতে পারে বিদ্রোহী কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে। তোমরা জানো নজরুলের যে অগ্নিবীণা কাব্য, বিখ্যাত কাব্যগ্রন্থ, সেই অগ্নিবীণা থেকেই বিদ্রোহী কবিতা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। আবারও বলছি, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কাব্য হচ্ছে বিদ্রোহী এবং প্রথম কাব্য হচ্ছে প্রলয়োল্লাস। এরপরে বিদ্রোহী কবিতাটা সর্বপ্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। আচ্ছা, আমরা এরপরে সরাসরি কবিতার মধ্যে চলে যাচ্ছি। তোমরা কবিতার দিকে লক্ষ্য করলেই দেখবা এই কবিতায় অনেকবার আমি শব্দটা ব্যবহার করা হয়েছে। তোমাদের বইয়ে তো এই কবিতাটা খুব স্বল্প আকারে দেওয়া হয়েছে, কিন্তু কবিতাটা আরও অনেক বড়। এই কবিতায় পুরো কবিতার মধ্যে নজরুল অনেকবার আমি শব্দ ব্যবহার করেছে। কেন এই আমি শব্দের পেছনে কারণটা কি? এই আমি শব্দটা ব্যবহার করে নজরুল বোঝাতে চাচ্ছেন প্রত্যেকটা মানুষই এক একজন বীর, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, বেঁচে থাকার, স্বাধীনভাবে বেঁচে থাকার ইচ্ছা আছে, এবং এই ব্রিটিশ বেনিয়াদি শক্তিকে দূর করার জন্য যে পরিমাণের বিদ্রোহ প্রয়োজন, সেই পরিমাণ দ্রোহ প্রত্যেকটা মানুষ তার হৃদয়ে লালন করে। এই প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকা দ্রোহকে কবি একটা সম্মিলিত বিদ্রোহে, একটা সম্মিলিত স্ফুলিঙ্গে রূপ দিতে চেয়েছেন, যার এই যে রূপ দেওয়ার ফলে 1947 সালে কি হয়েছে? ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হয়েছে। যার কারণে কবি বারবার আমি শব্দটা ব্যবহার করে এই মেসেজ দিচ্ছেন যে কি, তুমি নিজেকে নিজে বলো, ব্যক্তি বা বীর, প্রত্যেকটা মানুষ তুমি নিজেকে নিজে বলো, তুমি এটা, তুমি ওটা, অর্থাৎ নিজেকে জাগ্রত করো। আমরা অনেকে প্রশ্ন আসতে পারে, বা তোমাদের কাছ থেকে প্রশ্ন আসতে পারে, অথবা তোমরা মনে করতে পারো নজরুল মনে হয় নিজেকে নিজে এই জিনিসগুলো বলেছে। আসলে না, নজরুল নিজেকে নিজে এই জিনিসগুলো বলে নাই। নজরুল প্রত্যেকটা মানুষকে বলতে বলছেন, তুমি নিজেকে নিজে বলো, তুমি নিজেকে নিজে বলো। ওই আমার পথ প্রবন্ধ যেটা নজরুল লিখেছিল তোমাদের এইচএসসি সিলেবাসভুক্ত, সেখানেও নজরুল বলতেছেন যে কি বলেছেন, গান্ধীজি বলেছেন আমি আছি। তখন মানুষ ভুল বুঝেছে, মানুষ বুঝছে কি গান্ধীজি আছেন, তখন মানুষ বিপদে পড়লে বলে গান্ধীজি আছেন। এই যে একটা পরাবলম্বন, এটাই আমাদের নিষ্ক্রিয় করে রেখেছে। নজরুল এটাই বলছেন। ঠিক একইভাবে বিদ্রোহী কবিতার মধ্যে আমি শব্দের উপর প্রয়োগ করার মাধ্যমে নজরুল প্রত্যেকটা মানুষকে বলছেন, তুমি নিজেকে নিজে বলো।